হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি ভুলভুলাইয়া 3 মুভির ডিটেল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের মুভিটির স্টোরিকে নিয়ে কোনো কনফিউশনই থাকবে না। তাই উইদাউট স্কিপ করে আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যেখানে আপনাদের মধ্যে যারা যারা এই চ্যানেলটাতে প্রথম এসছেন তাদের যদি এই ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির মোস্ট আইকনিক আমি যে তোমার গানের মাধ্যমে, যার দরুন আমরা রাজদরবারে একটা মহিলাকে সেই গানেই তাল মিলিয়ে নাচতে দেখি, যার মুখটাকে আমাদের দেখানো হয় না। এখন ঠিক সেই মুহূর্তে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা রাজাকে তার কিছু সৈনিককে সঙ্গে নিয়ে রাজদরবারের দিকেই আসতে দেখি, যেখানে মহিলাটির নাচ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই রাজা তার সৈনিককে নিয়ে রাজদরবারে প্রবেশ করে। যে এই দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে মহিলাটার কাছে এসে তাকে এক চড় মারে, যার ফলে মহিলাটা মাটিতে পড়ে যায়। এরপর রাজার সৈনিকরা সেই মহিলাটিকে টানতে টানতে মহলের বাইরে নিয়ে যায়, যেখানে পৌঁছে তারা একটা নির্দিষ্ট জায়গায় মহিলাটার হাত পা বেঁধে দিয়ে তার গায়ে তেল ছিটিয়ে দেয়। যেটার পর রাজার জল্লাদ যে একটা অদ্ভুত মাস্ক পরেছিল, সে রাজার হুকুম পাওয়ার সাথে সাথেই মহিলাটির গায়ে আগুন লাগিয়ে দিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এখন ঘটনাটির পর সেই জল্লাদটি তার মাস্কটা খুলে সেখানেই ফেলে দিয়ে চলে যায়, যার কিছুক্ষণের মধ্যেই যখন আগুন নিভে যায় ঠিক তখনই আমরা সেই আগুনের শিখা থেকে মহিলাটির আত্মাকে বের হতে দেখি, যে সেই ফেলে যাওয়া জল্লাদের মাস্কটা পরে নিয়ে জল্লাদের বাড়ি গিয়ে তার উপর অ্যাটাক করে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদের 200 বছর পরের ঘটনা মানে প্রেজেন্ট ডেকে দেখানো হয়, যেখানে আমরা রুহান একে রুবাবাকে তার সঙ্গী টিল্লুর সঙ্গে দেখি, যারা মানুষকে ভূতের ভয় দেখিয়ে ঠকিয়ে বেড়ায়, যার জন্য তারা টাকাও চার্জ করে। ফলে এমনই একটা কাজের জন্য আমরা তাদের দুজনকে চৌধুরী রাজবাড়িতে যেতে দেখি, যেখানে পৌঁছে সাথে সাথেই রুবাবা তার নাটক শুরু করে দেয়। যার দরুন মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী তাকে একটা রুমে নিয়ে গেলে রুমটির অবস্থা দেখে রুবাবা বা রুহান বলে এটা তাদের ছেলের কাজ নয়, এটা সেই শয়তানি আত্মার কাজ যে তাদের ছেলের শরীরকে বশ করে নিয়েছে। যেটা বলার পর আমরা তাকে মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরীর ছেলের কাছে যেতে দেখি, যে রুহানকে দেখে বলে এ কোন ভণ্ড বাবাকে তুলে নিয়ে এসছো, এ আমার কিছুই করতে পারবে না। তাছাড়া কালো ড্রেস পরলেই কেউ তান্ত্রিক হয়ে যায় না। যেটা শুনে রুহান এক লাফে তার খাটের উপরে উঠে এসে বলে পিন্টু, এটা নিশ্চিত তোমার কাজ। যেটা শুনে সেই ছেলেটার শরীরে থাকা আত্মাটা বলে তুমি আবার আমাকে চিনে ফেলেছ, আগেরবার সেই মহিলাটার শরীর থেকে তুমি আমাকে বার করে দিলে, তাই আর জায়গা না পেয়ে আমি একে বশ করে নিয়েছি। যেটা শুনে রুহান মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরীকে বলে এর নাম পিন্টু, একে আমি এর আগেও 8 বার মানুষের শরীর থেকে বার করেছি। যেটা বলার পর সে পিন্টুকে ছেলেটার শরীরকে ছেড়ে দিতে বললে পিন্টু তাকে বলে এর শরীরটা খুবই তুলতুলে, আমি একে ছেড়ে যাব না। যেটা শুনে রোহান তাকে আবারও তাকে ছেড়ে দিতে বললে পিন্টু তাকে আগেন ছাড়তে রাজি হয় না। তাই রেগে গিয়ে রুহান তার ঝোলা থেকে একটা গান বার করে, যেটা দেখে মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী প্রচণ্ড ভয় পেয়ে যায়। ফলে রুহান তাদের বলে এটা গান নয়, ওয়াটার গান, যার মধ্যে গুলির পরিবর্তে গঙ্গা জল আছে। যেটা বলার পর সে গানটাকে তাদের ছেলের দিকে পয়েন্ট করে গঙ্গা জল ছিটিয়ে দেয়, যার সাথে সাথে পিন্টু নামে সে আত্মাটা ছেলেটার শরীর ছেড়ে দিয়ে চলে যায়, যার ফলে ছেলেটা সুস্থ হয়ে যায়। এরপর তার হুঁশ ফিরলে সে তার মাকে জিজ্ঞাসা করে এই লোকটা কে। উত্তরে তার মা বলে ইনি রুহ বাবা, ইনি তোমাকে ঠিক করেছে। যেটা শুনে ছেলেটা রুহানের কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বলে যদি তুমি না থাকতে আমার যে কি হতো। যেটা বলার পর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যার দরুন আমরা জানতে পারি আসলে ছেলেটার বাড়িতে যখন তার মা বাবা ছিল না, সে তার বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে বাড়িতে পার্টি করছিল, যার দরুন ভুলবশত তার দ্বারা বাড়িতে আগুন লেগে যায়, যার ফলে সে তার মা বাবার থেকে পেটা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য রুহানের কাছে কল করে তার কাছে সাহায্য চায়, যে তাকে পুরো এই প্ল্যানটা সাজিয়ে দেয়। যেটার পর তার বাড়িতে কি ঘটে সেটা তো আমরা অলরেডি দেখে নিয়েছি। এনিওয়েজ এরপর সিনটি চেঞ্জ হয়ে আমরা রুহানকে একটা রাজ পরিবারের বাড়িতে যেতে দেখি, যেখানে গিয়ে সে তার সামনে বসে থাকা লোকটাকে রাজা ভেবে তার প্রশংসা করতে শুরু করে দেয়, যাতে করে সে তাকে ভালোভাবে লুটতে পারে। কিন্তু তার সামনে বসে থাকা লোকটা বলে আমি রাজা নই, রাজা আসলে আমার জামাইবাবু। যেটা শোনার সাথে সাথে রুহানের মুড পুরো খারাপ হয়ে যায়। এখন রুহান তাকে এখানে ডাকার কারণ জিজ্ঞাসা করলে লোকটা রুহানকে একটা ছবি দেখিয়ে বলে
এটা রাজামশাইয়ের মেয়ে রাজকুমারী মীরা, যে গত বছর একটা অ্যাক্সিডেন্টের কারণে আমাদের ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছে, যার জন্য সে যেন মীরার সঙ্গে তার একবার কথা বলিয়ে দেয়। যেটা শুনে রুহান রাজি হয়ে গিয়ে তার নাটক পুনরায় চালু করে দেয়, যার দরুন সে মীরার আত্মাকে ডাকতে লাগে। যেখানে কিছুক্ষণ ডাকাডাকি করার পরই হঠাৎ করে বাড়ির লাইট বাগেরা ফ্লিকার করতে শুরু করে দেয়, যেটা দেখে রুহান লোকটার দিকে তাকিয়ে বলে সে এসে গেছে। কিন্তু পরক্ষণেই সে যখন তার সঙ্গে টিল্লুর দিকে তাকায়, টিল্লু তাকে ইশারা করে বলে যে লাইট বাগেরা সে বন্ধ করছে না, যেটা বুঝতে পেরে রুহানের অবস্থা খারাপ হয়ে যায়। এখন ঠিক সেই মুহূর্তে রুহানের পিছনে থাকা একটা রুমের দরজা নিজে নিজেই ওপেন হয়ে যায়, যেখানে সত্যি সত্যি মীরার আত্মা চলে এসেছিল। এখন মীরার আত্মা তার দিকে এগিয়ে আসতে লাগে, যেটা দেখে রুহানের অবস্থা আরও খারাপ হয়ে যায়, যে মীরার আত্মার কাছে ক্ষমা চাইতে লাগে। এখন এই পয়েন্টে মীরার আত্মা রুহানের পুরো সামনাসামনি চলে এসে তাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে ডেকেছে, যেটার উত্তরে রুহান তাকে কিছুই না বলে ভয়ে চিৎকার করতে লাগে, যেটা দেখে মীরার স্পিড হাসতে শুরু করে দেয়, যার সাথে সাথে বাড়ির লাইট বাগেরা পুনরায় অন হয়ে যায়। এখন এই পয়েন্টে মীরা তার মামাকে বলে দেখেছো আমি বলেছিলাম না এ পুরো ফ্রড, যেটা শুনে তার মামা বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে। এখন এই পয়েন্টে রুহান বুঝতে পারে যে মীরা তো আসলে বেঁচে আছে, যেখানে সেও তার মামা মিলে তাকে ঠকিয়েছে। তাই সে যখন মীরাকে জিজ্ঞাসা করে তারা কেন তাকে ঠকালো, উত্তরে মীরা তাকে বলে তুমিও তো সারা পৃথিবীর মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছ। যেটা বলার পর সে তার মামার দিকে ইশারা করলে তার মামা তাকে একটা ভিডিও দেখায়, যার মধ্যে রুহান মীরাকে দেখে ভয় পাচ্ছিল। এখন বিষয়টা দেখে রুহান মীরাকে জিজ্ঞাসা করে তারা তার থেকে কি চাইছে। উত্তরে মীরার মামা তাকে বলে সে তার এই বাবা সার্ভিসটাকে তাদের কাজে লাগাতে চায়, যার জন্য তাকে তাদের সঙ্গে তাদের হোম টাউন রক্তঘাটে যেতে হবে। যেটা শুনে রুহান বলে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে যাব, আমি কোথাও যেতে পারবো না। যেটা শুনে মীরার মামা তাকে ভিডিওটা দেখিয়ে বলে তাহলে আমরা কি এই ভিডিওটাকে ইনস্টাগ্রামে আপলোড করব না ইউটিউবে। উত্তরে রুহান তাকে আর কিছুই না বললে মীরা তাকে বলে যদি তুমি আমাদের কথা মতো কাজ করো তাহলে আমরা তোমাকে 1 কোটি টাকা দেব। যেটা শুনে রুহান খুশিতে লাফিয়ে ওঠে এবং জিজ্ঞাসা করে যে ফ্লাইটের টিকিট কখন আছে। যেটা শুনে মীরার মামা তার দিকে তাকিয়ে হাসতে লাগে। এরপর সিনটি চেঞ্জ হয় আর আমরা মীরা তার মামা ও রুহানকে ট্রেনে করে রক্তঘাটের উদ্দেশ্যে রওনা হতে দেখি, যেখানে পথে যেতে যেতে রুহান মীরাকে জিজ্ঞাসা করে যদি তোমরা রাজবংশ থেকে বিলং করো তাহলে আমরা এরকমভাবে ট্রেনে কেন যাচ্ছি। উত্তরে মীরার মামা রুহানকে বলে আমরা বাকি রাজা মহারাজদের মতো নই, আমরা নিজেদেরও প্রজাদের মধ্যে তফাৎ করি না, মানে সিম্পল লিভিং ও হাই থিঙ্কিং। যেটা শুনে রুহান তাদের বলে আরও একটা কথা, তোমরা তো জানো আমি 1 নম্বরের ফ্রড, তাহলে সব কিছু জানার পরেও আমাকে কেন তোমাদের সঙ্গে তোমাদের হোম টাউনে নিয়ে যাচ্ছ। উত্তরে মীরা বলে তুমি সেটা সেখানে যাওয়ার পরেই জানতে পারবে। নেক্সট সিনে আমরা তাদের 3 জনকে রক্তঘাটে পৌঁছে যেতে দেখি, যেখানে পৌঁছানোর সাথে সাথে গ্রামের লোকজন রুহানকে অদ্ভুতভাবে দেখতে শুরু করে। যেটা দেখে রুহান তাদের জিজ্ঞাসা করে এই গ্রামের লোকজনের কি কোনো অসুখ বিসুখ আছে নাকি, তারা আমাকে এইভাবে কেন দেখছিল। উত্তরে মীরার মামা বলে সেটাও তুমি একটু পরেই জানতে পারবে। এরপর তারা সবাই রাজমহলে পৌঁছে যখন রুহান ঘোড়াগাড়ি থেকে নেমে মহলটাকে দেখতে লাগে, তখন পিছন থেকে রাজকুমারী মীরা রুহানকে বলে এবার চলো মহারাজ তোমার জন্য অপেক্ষা করছে। যেটা শুনে রুহান যখন মহলের দিকে এগিয়ে যায়, পিছন থেকে মীরার মামা তাকে বলে মহারাজ তো মহলে থাকেন না। যেটা শুনে রুহান অবাক হয়ে জিজ্ঞাসা করে তাহলে কোথায় থাকেন। উত্তরে মীরার মামা তাকে আস্তাবলের দিকে ইশারা করে, যেটা দেখে রুহান আরও অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে রাজা আস্তাবলে কেন থাকে। উত্তরে মীরা বলে আসলে আমাদের মহলে মঞ্জলিকা নামে একটা ডাইনির বসবাস আছে, যার ভয়ে পুরো পরিবারকেই আস্তাবলের মধ্যে শিফট হতে হয়েছে। এরপর আস্তাবলের মধ্যে এন্টার করার পর রুহান দেখে রাজার পরিবার একটা টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পরেও তার থেকে জোর করে টুথপেস্ট বার করার চেষ্টা করছে, যেটা দেখে রুহান আরও অবাক হয়ে যায় যে এটা আবার কোথায় চলে আসলাম। তাই বাধ্য হয়ে সে তার ব্যাগ থেকে একটা নতুন টুথপেস্ট বার করে তাদেরকে দিয়ে দেয়, যেটা হাতে নিয়ে মীরার আন্টি বলে এটা তো পুরো 1 বছর চলবে। এখন ঠিক এই পয়েন্টে মহারাজ সেখানে চলে আসে, যাকে দেখে রুহান মহারাজের প্রতি জয়ধ্বনি দিতে দিতে তার হাতে গিয়ে চুম্বন দিতে লাগে। ঠিক এই পয়েন্টে মহারাজের পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বলে মহারাজ তো আমি, এ তো আমার অঙ্গরক্ষক ফওলাদ সিং। যেটা শুনে রুহান আরও অবাক হয়ে যায়। এই পয়েন্টে মীরা তাকে বলে ফওলাদ সিং আসলে আমার দাদুর বাবার অঙ্গরক্ষক ছিল, যার ফলে তার বয়স হয়ে যাওয়ার জন্য এখন আমাদেরই তাকে দেখভাল করতে হচ্ছে। এই পয়েন্টে মহারাজ রুহানকে বলে আমি শুনেছি তুমি আত্মাদের সঙ্গে কথা বলতে পারো,
যেটা শুনে রুহান বলে, হ্যাঁ আপনি সঠিকই শুনেছেন। এরপর মহারাজ তাকে বলে, শাহী ভোজন তোমার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি খাবে চলো। যেটা শুনে রুহান প্রচণ্ড খুশি হয়ে যায় এবং খেতে বসে গিয়ে দেখে শাহী ভোজন তো আসলে একটা রুটি আর দুটো পেঁয়াজ মাত্র, যেটা দেখে সে খেতে না চাইলে মহারাজও তার অঙ্গরক্ষক মিলে সেই রুটিটা খাওয়ার জন্য মারপিট করতে লাগে। এখন এই সমস্ত বিষয়টা দেখার পর রুহান মীরাকে তার কাছে ডেকে বলে, তোমাদের নিজেদেরই খাওয়া হয় না, তোমরা আমাকে কিভাবে 1 কোটি টাকা দেবে? উত্তরে মীরা বলে, চিন্তা করো না, তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবে। এরপর সন্ধ্যা হয়ে গেলে মীরা রুহানকে তাদের রাজপুরোহিতের সঙ্গে দেখা করায়, যেখানে রাজপুরোহিত রুহানকে দেখে রাজা বলে অভ্যর্থনা করতে লাগে। যেটার পর সে তাদেরকে রাজমহলের মধ্যে নিয়ে যায়, যেখানে পথে যেতে যেতে রুহানের সঙ্গে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে, যেটাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর রাজপুরোহিত রুহানকে একটা পেন্টিং দেখায়, যেটা দেখে রুহান পুরো শকড হয়ে যায়, কারণ এখানকার রাজা আসলে রুহানের মতোই দেখতে ছিল। রাজপুরোহিত বলে, এটা হলো আমাদের মহারাজ রাজা দেবেন্দ্রনাথ, যার রূপ নিয়ে তুমি জন্ম নিয়েছ। তাই বিষয়টাকে ক্লিয়ার করে বোঝানোর জন্য রাজপুরোহিত এই মহলের ইতিহাসটা রুহানকে বলতে শুরু করে, যার দরুন আমরা জানতে পারি মহারাজ দেবেন্দ্রনাথের বাবার প্রথমে একটাই মেয়ে সন্তান ছিল, যার নাম হলো মঞ্জলিকা। যেখানে মঞ্জলিকা গান বাজনা ও অস্ত্র চালাতে খুবই পারদর্শী ছিল, যার লক্ষ্য কখনোই ভ্রষ্ট হতো না। এছাড়া পুরো রাজ্যে তার কোনো কম্পিটিটর ছিল না, যার জন্য মঞ্জলিকা ভাবত যে রাজার পরে সেই সিংহাসনের অধিকার পাবে। কিন্তু তার দুর্ভাগ্যবশত কিছু মাস পেরিয়ে যাওয়ার পরেই রাজার এক দাসীর থেকে তার একটা পুত্র সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় রাজকুমার দেবেন্দ্রনাথ। কিন্তু মঞ্জলিকা তার ভাইকে মোটেও পছন্দ করত না, যার এই অপছন্দ বা হিংসাটা তখনই চরম সীমাতে পৌঁছে যায় যখন মহারাজ দেবেন্দ্রনাথকে তার উত্তরাধিকার হিসাবে ঘোষণা করে দেয়। তাই সেই দিন রাতেই রাজকুমারী মঞ্জলিকা তার ভাই দেবেন্দ্রনাথকে নির্মমভাবে হত্যা করে দেয়। এখন বিষয়টা যখন মহারাজ জানতে পারে, সে তার মেয়েকে জীবিত জ্বালিয়ে শেষ করে দেয়। যেটা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি মুভিটির শুরুতে আমরা রাজাকে যে মহিলাটাকে জ্বালিয়ে মারতে দেখেছিলাম সেটা আসলে মঞ্জলিকাই ছিল। এখন রাজপুরোহিত রুহানকে সেই জায়গাটাতে নিয়ে গিয়ে বলে, মৃত্যু মঞ্জলিকাকে কোনোভাবে আটকাতে পারে না, যার ফলে সে একটা ভয়ঙ্কর ডাইনি রূপে পুনরায় ফিরে এসে রাজার মহলে ঢুকে তার বদলা নেওয়ার জন্য রাজাকেও ঠিক তার মতোই করে জীবিত জ্বালিয়ে শেষ করে দেয়। তাই ঘটনাটির পর মঞ্জলিকাকে আটকানোর জন্য রাজপুরোহিতরা মিলে একটা মহাযজ্ঞ করে এক ধরনের পবিত্র তেল তৈরি করে, যেটার সাহায্যে তারা মঞ্জলিকার আত্মাকে একটা ঘরের মধ্যে আটকে দিয়ে দরজাতে ভৈরব কবচ লাগিয়ে তাকে সেখানেই বন্দি বানিয়ে দেয়। কিন্তু এই ভৈরব কবচ মঞ্জলিকার আত্মাকে আটকে তো রাখতে পারবে, কিন্তু তাকে শেষ করতে পারবে না, যার জন্য ভবিষ্যৎবাণী অনুযায়ী রাজারই সন্তান পুনরায় জন্ম নেবে, যে এখানে এসে দুর্গা অষ্টমীর দিন এই দরজাটাকে পুনরায় খুলে মঞ্জলিকাকে চিরজীবনের জন্য শেষ করে দেবে। তাই পুরোহিত রুহানকে বলে, তোমার শরীরেই মহারাজ দেবেন্দ্রনাথ পুনরায় জন্ম নিয়েছে, তাই একমাত্র তুমিই পারবে দুর্গা অষ্টমীর দিন এই দরজাটাকে খুলে মঞ্জলিকাকে শেষ করতে। এখন রাজপণ্ডিতের কথাটা শুনে রুহান নিজেকে মহারাজ মনে করতে শুরু করে দেয়, যার জন্য পরের দিন সকালে সে সিংহাসনে গিয়ে বসে পড়ে এবং নিজেকেই তার ফাটা কপালের জন্য দোষারোপ করতে শুরু করে দেয়। যার দরুন সে বলে, আমি ছোট থেকেই জানতাম যে আমার জন্ম কোনো একটা বড় কাজ করার জন্য হয়েছে, আর আমি কোনো সাধারণ মানুষ নই, আমি এই রাজ্যের মহারাজ। কিন্তু আমার ফাটা কপালটা দেখো, আমি আমার অর্ধেক জীবনটা গরিব হয়েই কাটিয়ে দিয়েছি। এখন এই পয়েন্টে সেখানে মীরা চলে আসে, যে রুহানকে বলে, বড় বড় স্বপ্ন দেখাটা বন্ধ করো, এসব প্রেতাত্মা পুনর্জন্ম এগুলো সবই একটা কুসংস্কার, আর আমি মোটেও এসবই বিশ্বাস করি না। শুধুমাত্র আমি বাবাকে প্রমিস করেছি বলে নিজে গিয়ে সেই দরজাটাকে খুলছি না, নাহলে কবে আমি সেই দরজাটাকে খুলে দিয়ে এই মহলটাকে বিক্রি করে দিতাম, যেটা কমসে কম 1000 কোটি টাকায় বিক্রি হবে। যেটা শুনে রুহান পুরো শকড হয়ে যায়। এনিওয়েজ এরপর মীরার পরিবার ফাইনালি রাজমহলে শিফট হয়ে যায়, যেখানে যাওয়ার পর মহারাজ মীরাকে বলে, আমাদের মোটেও এত তাড়াতাড়ি মহলে শিফট হওয়াটা উচিত হয়নি, কারণ দুর্গা অষ্টমী আসতে এখনও অনেক দেরি। যেটা শুনে মীরা তাকে বলে, বাবা ভূতের থেকেও ভয়ঙ্কর একটা জিনিস আছে, যেটা হলো গরিবী। তাছাড়া এত বড় রাজমহল থাকা সত্ত্বেও আমাদের অর্ধেক জীবনটা ওই আস্তাবলের মধ্যেই কেটে গেল, তাই এখন আর ভয় পাবার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সঙ্গে রুহান আছে। এখন ঠিক এই পয়েন্টে মীরার মামা অনেকগুলো টাকা হাতে নিয়ে ছুটতে ছুটতে সেখানে চলে আসে, যাকে দেখে মহারাজ বলে, এ তুমি কি করেছো? কত লিটার রক্ত বিক্রি করে এত টাকা এনেছো? উত্তরে মীরার মামা বলে,
আমি রক্ত বিক্রি করিনি। আসলে যখন থেকে গ্রামবাসীরা জানতে পেরেছে যে রাজকুমার পুনরায় ফিরে এসছে, তারা আমাদেরকে আবারও ঋণ দিতে শুরু করেছে, তাই আমি এতগুলো টাকা তাদের থেকে ঋণ নিয়ে এসেছি। যেটা শুনে মীরা বলে খুবই ভালো হয়েছে, এই টাকাগুলো দিয়ে মহলটাকে মেরামত করা যাবে। যেটা বলে সে তার মামার থেকে টাকাগুলো নিয়ে নেয়। এখন সেই দিন রাতেই আমরা তাদের পুরো পরিবারকে মন্দিরে যেতে দেখি, যেখানে পুরো গ্রামবাসীরা উপস্থিত ছিল, যারা রাজকুমারকে দেখে তার জয়ধ্বনি দিতে লাগে। এরপর আমরা জানতে পারি গ্রামে প্রতি বছর দুর্গাপুজোর সময় পুরো গ্রামবাসীরা মিলে মঞ্জলিকার পুতুল জ্বালায়, কিন্তু এবছর যেহেতু রাজকুমার স্বয়ং নিজেই চলে এসছে, তাই তিনি এই বছর মঞ্জলিকার পুতুলকে জ্বালাবেন। যেটা বলে মহারাজ তার বক্তব্য শেষ করবে, ঠিক তখনই সেখানে ছোট পণ্ডিত, বড় পণ্ডিত ও তার স্ত্রী চলে আসে, যারা দাবি করতে লাগে যে রুহান আসলে রাজকুমার নয়, সে একজন ভণ্ড জোচ্চোর। যেটা শুনে রুহান প্রথমে তো ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণে সে উল্টো তাদেরকে গ্রামবাসীর সামনে চোর বানিয়ে দিয়ে রাজমহলের দাসী বানিয়ে দেয়। এরপর রাতে যখন তারা ডিনার করছিল, ঠিক তখনই রাজমহলে একটা মহিলা চলে আসে, যে নিজের নাম মল্লিকা জানায় এবং বলে আমি ক্রাউন রেস্টোরেশন কোম্পানি থেকে এসেছি। যেটা শুনে মীরা সবাইকে বলে হ্যাঁ, আমি সেই কোম্পানিতে কল করেছিলাম, কিন্তু আপনাদের কোম্পানি থেকে তো কৌশিক নামে একজনের আসার কথা ছিল। যেটা শুনে মল্লিকা তাকে বলে আসলে কৌশিক শেষ মুহূর্তে এসে একটা লম্বা ছুটিতে চলে গেছে, যার জন্য তার বদলে কোম্পানি থেকে আমি এসেছি। এখন কথাটা শুনে মীরার একটু সন্দেহ তো হয়, কিন্তু আপাতত সে কিছুই বলে না। এরপর রাতে ঘুমানোর সময় রুহানের একটা হঠাৎ দুঃস্বপ্ন আসে, যার মধ্যে সে মীরাকে আত্মহত্যা করতে দেখে। যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ঘুম থেকে উঠে যায়। যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা লক্ষ্য করি তার রুমের একটা জানালার ধারে মল্লিকা দাঁড়িয়েছিল। এনিওয়েজ, পরের দিন সকালে মহলের রেস্টোরেশনের কাজ শুরু হয়ে যায়, যেখানে আমরা মল্লিকাকে অস্ত্রাগারে গিয়ে মঞ্জলিকার অস্ত্রগুলোকে অদ্ভুতভাবে চেক করতে দেখি। ঠিক তখনই সেখানে মহারাজ ও তার শ্যালক চলে আসে, যেখানে মহারাজ মল্লিকাকে বলে এগুলো সব মঞ্জলিকার অস্ত্র, যে অস্ত্র চালাতে এতটাই দক্ষ ছিল যে তার লক্ষ্য কখনোই ভ্রষ্ট হতো না। যেটা শুনে মল্লিকা তাদের দিকে ফিরে একটা ড্যাগার ছুঁয়ে বলে ঠিক এই মতো কি? যেটা দেখে রাজার শ্যালক হাসতে হাসতে বলে আপনি কি নিজেকে মঞ্জলিকা মনে করছেন? উত্তরে মল্লিকা কিছুই না বলে স্মাইল করতে লাগে। ফলে মহারাজ ও তার শ্যালক সেখান থেকে চলে গেলে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা লক্ষ্য করি মল্লিকার ছোড়া সেই ড্যাগারটা লক্ষ্যভ্রষ্ট হয়নি, আসলে সেটা একটা মাছির শরীরে গিয়ে গেঁথে গেছে। যার মানে হলো মল্লিকার মধ্যে কিছু তো গণ্ডগোল অবশ্যই আছে। এখন সেই দিন রাতে যখন পুনরায় রুহান ঘুমিয়েছিল, ঠিক তখনই তার পাশে থাকা রেডিও অটোমেটিক্যালি চালু হয়ে যায়, যেখানে এক মহিলার কণ্ঠ তাকে হুমকি দিয়ে বলে যদি সেই মহল ছেড়ে না চলে যায় তাহলে সে তাকে শেষ করে দেবে। এখন রেডিওর মধ্যে থেকে আসা মহিলাটার কথা শুনে রুহান প্রচণ্ড ভয় পেয়ে যায়, যেখানে ঠিক সেই মুহূর্তে তার উপরে একটা কালো বিড়াল এসে অ্যাট্যাক করে দেয়, যার সাথে সাথেই সে ছোট পণ্ডিতের চিৎকারের আওয়াজ শুনতে পায় যে মহলের মধ্যে আগুন লেগে গেছে। তাই পরিবারের সবাই যখন তার চিৎকার শুনে হল রুমে চলে আসে, ঠিক তখনই তারা সবাই লক্ষ্য করে যে এতগুলো চিত্রের মধ্যে শুধুমাত্র রাজকুমার দেবেন্দ্রনাথের চিত্রতেই আগুন লেগে গেছে। ফলে বিষয়টা দেখে তারা পুরো শকড হয়ে যায়, যেখানে ঠিক সেই মুহূর্তে মল্লিকা চলে আসে, যে রুহানকে বলে এত ভয় পাবার কি আছে, তুমি এমন করছো যেন কেউ চিত্রতে নয় তোমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। যেটা বলার পর সে সেখান থেকে চলে যায়। আর অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা মীরাকে একটু চিন্তিত দেখি, যার মল্লিকাকে নিয়ে সন্দেহ একটু আরও বেড়ে গেছিল। এনিওয়েজ, পরের দিন সকালে আমরা রুহানকে ভয় পেয়ে মহল ছেড়ে পালিয়ে যেতে দেখি, যেখানে ঠিক সেই মুহূর্তে তার সঙ্গী টিল্লু চলে আসে, যে রুহানকে বলে সে তার কল বাগেরা কেন রিসিভ করছে না। উত্তরে রুহান বলে সে এখানে খুব বিপদে পড়ে গেছে, আসলে মহলের মধ্যে মঞ্জলিকা নামে একটা ডাইনির বসবাস আছে, যে তাকে মেরে ফেলতে চায়। আসলে এখানকার যে রাজকুমার ছিল সে তারই মতো দেখতে, তাই এখন সেই বিপদে পড়ে গেছে। যেটা বলার পর সে টিল্লুকে নিয়ে বলে যে চলো এখান থেকে চলে যাই। ঠিক তখনই টিল্লু তাকে বলে তুমি কোথায় যাবে? শহরে তো আমাদের পিছনে এসিপি রাঠোর পড়ে গেছে, যে আমাদের লোক ঠকানো বিষয়টা বুঝে গেছে, তাই সে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য খুঁজে বেড়াচ্ছে। তাই এখন আমাদেরকে কোনোভাবে গা ঢাকা দিতে হবে, কিন্তু তার আগে আমাদের প্রথম কাজ হলো মীরার ফোন থেকে সেই ভিডিওটা ডিলিট করা। যেটাতে রুহান তার কথায় একমত হয়, তাই সে মীরা ছোট ভাইকে ডেকে তার বোনের ফোনটা একটু এনে দিতে বলে। যেটাতে মীরার ভাই রাজি না হলে রুহান যখন তাকে টাকা অফার করে, মীরার ভাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর মীরার ভাই যখন রুহানের কাছে তার বোনের ফোনটা নিয়ে আসে, রুহান দেখে ফোনটা তো পাসওয়ার্ড দিয়ে লক করা, তাই সে যখন মীরার ভাইয়ের কাছে পাসওয়ার্ডটা জিজ্ঞাসা করে, মীরার ভাই বলে আরও টাকা লাগবে। যেটাতে রুহান যখন তাকে আরও কিছু টাকা দেয়,
ঠিক তখনই সে জানতে পারে পাসওয়ার্ড তো আসলে ছিল 1234, যেটা জানার পর রুহানের রিয়াকশানটা চমৎকার ছিল। এখন মীরার ফোনটাকে হাতে পাওয়ার পর রুহান যখন তার সেই ভিডিওটাকে ডিলিট করতে যায়, ঠিক তখনই রুহান লক্ষ্য করে মীরার ফোনে তো আসলে মীরা তার অনেকগুলো ফটো তুলে রেখে দিয়েছে, যেটা দেখে সে বুঝে যায় যে মীরাও তাকে পছন্দ করে, যেটা জানার পর সে প্রচণ্ড খুশি হয়। এরপর নেক্সট সিনে আমরা রুহানকে মীরার সঙ্গে দেখি, যেখানে মীরা তাকে একটা মহিলার পেন্টিং দেখায়, যেটা আর কেউ নয় রাজকুমার দেবেন্দ্রনাথের ওয়াইফ ছিল, যার নাম হলো মাদুলিকা দেবী। আর গাইজ এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মাদুলিকা দেবীও লিটারেলি মীরার মতোই দেখতে ছিল, যার মানে হলো কোথাও না কোথাও মীরাও হয়তো মাদুলিকা দেবীরই পূর্ণজন্ম। এনিওয়েজ এরপর যখন মীরা ও রুহান মিলে মঞ্জলিকার রুমের দিকে যাচ্ছিল, ঠিক তখনই তারা লক্ষ্য করে মঞ্জলিকার রুমের দরজার যে ভৈরব কবচ ছিল সেটা তো খুলে নিচে পড়ে আছে, যেটা দেখে তারা কিছু বুঝতে পারত। ঠিক তখনই মঞ্জলিকার রুমের দরজা নিজে নিজেই খুলে গিয়ে সেখানে মঞ্জলিকাকে তারা দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তবুও মঞ্জলিকা তাদের পিছু ছাড়ে না, যার ভয়ে তারা পালাতে পালাতে পুনরায় মঞ্জলিকার রুমের সামনেই চলে আসে। কিন্তু এখন সেকালে মল্লিকাও উপস্থিত ছিল, যে অদ্ভুতভাবে অ্যাক্ট করছিল, যার জন্য সে রুহানের হাত ধরে তাকে সঙ্গে নিয়ে মঞ্জলিকা রুমের দিকেই যেতে লাগে, যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা মঞ্জলিকার স্পিরিটকে তাদেরকে হুমকি দিতে দেখি। কিন্তু তারপরেও মল্লিকার কোনো ভয় হয় না, যে ফাইনালি মঞ্জলিকার রুমের মধ্যে পৌঁছে গিয়ে তাকে এক চড় মারে। আর গাইজ এখানে আসে কাহিনীতে একটা ছোট্ট টুইস্ট, যার দরুন আমরা জানতে পারি আসলে এতক্ষণ ধরে মঞ্জলিকা সেজে ছোট পণ্ডিত, বড় পণ্ডিত ও তার স্ত্রী মিলেই রুহানকে ভয় দেখাচ্ছিল। তাই বিষয়টা জানার পর রুহান তাদেরকে আসল সত্যিটা বলতে বললে আসলে তারা হলদিঘাটির ছোটোখাটো চোর, যেখানে আজ থেকে 2 বছর আগে যখন হলদিঘাটিতে বন্যার কারণে তাদের ঘরবাড়ি ডুবে যায়, তখন তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তাদের রোলস রয়েস করে এখানে চলে আসে। আর গাইজ আপনারা ভাববেন না রোলস রয়েস আসলে একটা গাড়ি, রোলস রয়েস হলো তাদের দুটো গরু, যাদের মধ্যে একটার নাম হলো রোলস আর একটার নাম হলো রয়্যালস। এনিওয়েজ বড় পণ্ডিত বলে যখন তারা এই মহলের মধ্যে এন্টার করে, তখন তারা দেখে মঞ্জলিকার ডোম তো অলরেডি খোলা আছে, যার ভৈরব কবচ নিচে অলরেডি পড়েছিল। তাই তারা সুযোগটাকে কাজে লাগিয়ে মঞ্জলিকার রুমেই থাকতে শুরু করে দেয়, যেখানে মঞ্জলিকার ভয়টাকে বজায় রাখার জন্য তারা ভৈরব কবচের মতোই দেখতে একটা বড় তালা চুরি করে এনে পুনরায় সেখানে লাগিয়ে দেয়, যাতে করে মঞ্জলিকার ভয়ে কেউই তাদেরকে ডিস্টার্ব করতে না আসে। কিন্তু কিছু সময় পর রুহান এখানে চলে আসে, যে দুর্গা অষ্টমীর দিন দরজাটাকে খুলে দিলে সবার সামনে তাদের ভান্ডা ফুটে যেত। তাই তারা রুহানকে ভয় দেখে এখান থেকে তাড়ানোর জন্য এই নাটকটা করেছে। ফলে আমরা এটাও জানতে পারি যে রাজকুমারের পেন্টিংয়ে যে আগুনটা লেগেছিল সেটা আসলে তারাই লাগিয়েছিল। এখন এইসব জানার পর মীরা যখন তার পরিবারকে গিয়ে বিষয়টা জানাতে যায়, ঠিক তখনই রুহান তাকে আটকে দিয়ে বলে এক্ষুনি কাউকে কিছু বলার দরকার নেই, পরের দিন সকালে সে নিজেই গ্রামবাসী ও তার পরিবারকে বিষয়টা জানিয়ে দেবে, কিন্তু সেটা সে করবে তার নিজের স্টাইলে। যেটা বলার পর সে মল্লিকার কাছে গিয়ে তাদের সামনে আসল সত্যিটা তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলে তাকে তার একটু সাহায্য করতে হবে, যেখানে তাকে কিছুক্ষণের জন্য একটু মঞ্জলিকার অ্যাক্টিং করতে হবে। এখন কথাটা শোনার পর আমরা মল্লিকাকে একটু অদ্ভুতভাবে হাসতে দেখি, যেটার পর সে রুহানের কথায় রাজি হয়ে যায়। তাই পরের দিন সকালে রুহান সকল গ্রামবাসী ও রাজপরিবারের সামনে একটা নাটকীয় যজ্ঞ করে, যেটার পর সে যখন মঞ্জলিকার রুমের সামনে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে, ঠিক তখনই অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা মল্লিকাকে কাইন্ড অফ পজেস মতো হয়ে বাংলাতে রুহানকে কাইন্ড অফ মেরে ফেলার হুমকি দিতে দেখি, যেটাতে রুহান প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু তার পরক্ষণেই হঠাৎ করে দরজা খুলে গিয়ে সব কিছু পুনরায় নর্মাল হয়ে যায়। এই পয়েন্টে গ্রামবাসী ও মীরার পরিবার ভাবে যে মঞ্জলিকা হয়তো মহল ছেড়ে চলে গেছে, যার জন্য তারা প্রচণ্ড খুশি হয়। ঘটনাটির পর চারিদিকে ছড়িয়ে পড়ে যে মহল থেকে মঞ্জলিকার আত্মা চলে গেছে, যার জন্য নতুন নতুন বায়ারও চলে আসে মহলটাকে কিনতে। এদিকে মহলের মধ্যে মল্লিকা যখন রেনোভেশনের কাজ করাচ্ছিল, ঠিক তখনই মহলের একটা সাইডের দেয়াল খসে পড়ে সেখানে একটা প্যাসেজ মতো বার হয়, যেটা দেখে তারা সবাই মিলে যখন সেই প্যাসেজ দিয়ে নিচে যায়, ঠিক তখনই তারা লক্ষ্য করে নিচে একটা সিক্রেট রুম মতো আছে, যার মধ্যে ঠিক একই ধরনের দরজা ছিল, যেটাকে ভৈরব কবচ দিয়ে সিল করে রাখা হয়েছে। এখন বিষয়টা দেখে সবার সঙ্গে সঙ্গে রাজপুরোহিত পুরো অবাক হয়ে যায়, কারণ সে নিজেও জানতো না এই রুমটা এখানে কি কারণে আছে, অথবা কি কারণে এই দরজাটাকে ভৈরব কবচ দিয়ে সিল করে দেওয়া হয়েছে। তাই সে সবাইকে দরজাটা না খোলার উপদেশ দিয়ে রাজপরিবারের ইতিহাস পড়তে চলে যায়।
যেখানে সেই দিন রাতেই রুহান রাজাকে ম্যানিপুলেট করে কোনোভাবে গেটটা খোলার জন্য রাজি করিয়ে নেয়, যার জন্য সে সেই দিন রাতেই গিয়ে দরজাটার তালা ভেঙে সেটাকে ওপেন করে দেয়। যেটার সাথে সাথেই আমরা সেখানে পুরোহিতকে চলে আসতে দেখি, যে তাদের বলে তোমরা জানো না তোমরা কত বড় একটা ভুল করে ফেলেছ। আমি রাজ ইতিহাস পড়ে জানতে পেরেছি মহারাজের আসলে একটা মেয়ে সন্তান নয়, দুটো মেয়ে সন্তান ছিল, যাদের নাম হলো মঞ্জলিকা ও অঞ্জলিকা। আর এখানে সবথেকে শকিং বিষয় হলো অঞ্জলিকার অস্তিত্বকে পুরো ইতিহাস থেকেই মিটিয়ে দেওয়া হয়েছিল। তাই তোমরা এই দরজা খুলে ভয়ঙ্কর একটা বিপদকে ডেকে এনেছো, যেটা সব কিছুকে শেষ করে দেবে। যেখানে তার কথা অনুযায়ী একটা দরজার পিছনে মঞ্জলিকার আত্মাকে বন্ধ করা হয়েছিল আর একটাতে অঞ্জলিকার, যেটা জানার পর তারা সবাই মিলে পুরো শকড হয়ে যায়। নেক্সট সিনে আমাদেরকে পাস্টের একটা ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা রাজমহলের মধ্যে মহারাজ, রাজকুমার ও রাজকুমারের স্ত্রীর সামনে রাজকুমারী মঞ্জলিকা ও অঞ্জলিকাকে নৃত্য করতে দেখি, যেটা দেখে মহারাজ খুশি তো হয়, কিন্তু সেই দিনই সে তার রাজসিংহাসন রাজকুমার দেবেন্দ্রনাথকে দিয়ে দেয়, যেটা দেখে তারা দুই বোন রাগে ও হিংসায় পুরো ফেটে পড়ে। এখন প্রেজেন্ট ডেতে সেখানে সূর্যগড়ের রাজকুমারী মন্দিরা চলে আসে, যাকে দেখে মহারাজ তার সঙ্গে রুহানের ইন্ট্রোডিউস করায়। যেখানে মহারানী মন্দিরা রুহানকে দেখে বলে, আমি অনেকদিন ধরেই তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম, আসলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। যেটা শুনে রুহান বলে, কেন? উত্তরে মন্দিরা বলে, আসলে আমি তোমার জন্যই এখানে আসতে পেরেছি, কারণ তুমি মঞ্জলিকার দরজা না খুললে আমি হয়তো এখানে কোনোভাবেই আসতে পারতাম না। যেটা শুনে আমরা রুহানকে একটু অবাক হয়ে যেতে দেখি, তবুও সে আপাতত কিছুই বলে না। এখন এই পয়েন্টে মীরার মামা রানী মন্দিরাকে বলে, আমরা আপনার এখানে থাকার জন্য একটা স্পেশাল ঘরের ব্যবস্থা করেছি, যেটা একসময় এখানকার মহারাজের ছিল। কিন্তু রানী মন্দিরা বলে, আমি সেখানে থাকতে চাই না, আসলে আমি মঞ্জলিকার রুমে থাকতে চাই, কারণ আমি দেখতে চাইছি যে রুমে এত বছর ধরে একটা আত্মা আটকে ছিল সেই রুমে থাকলে কেমন লাগে। যেটা তারা আর কিছুই না বলে রাজি হয়ে যায়। এরপর আমরা রানী মন্দিরাকে মঞ্জলিকার রুমে যেতে দেখি, যেখানে ঠিক সেই মুহূর্তে মল্লিকাও চলে আসে, যারা একে অপরের সামনে এসে নিজেদের গলা চেপে ধরে। যার সাথে সাথেই অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা অনেকগুলো কাককে মহলের উঠোনে মরে পড়তে দেখি, যেটা দেখে মহলের মধ্যে থাকা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন ঠিক সেই মুহূর্তে সেখানে রাজপুরোহিত চলে আসে, যে তাদের বলে এটা কোনো বড় কিছু দুর্ঘটনা ঘটার আগের সংকেত, তাই আমাদের পুনরায় সেই মহাপুজো করে সেই পবিত্র তেলকে তৈরি করতে হবে, যেটা দিয়ে রুহান মঞ্জলিকাকে চিরজীবনের জন্য শেষ করে দেবে। আর এই পুরো বিধিটা ঘটবে দুর্গা অষ্টমীর দিন রাতে, তাই ততদিন পর্যন্ত তোমরা একটু সাবধানে থাকবে, কারণ আমি অনুভব করতে পারছি মঞ্জলিকা বেরিয়ে এসছে, যে তোমাদের সবার উপরে নজর রেখে দিয়েছে। এনিওয়েজ পরের দিন সকালে আমরা রাজাকে পুরো গ্রামবাসীকে নেমন্তন্ন করে বিরিয়ানি খাওয়াতে দেখি, যেখানে রাজা বলে, তোমরা আমার খারাপ সময়ে আমাকে সাহায্য করেছিলে, তাই দেখো আমি আমার ভালো সময় তোমাদেরকে আমি ভুলিনি, যার জন্য দেখো আজকে আমি আমার ভালো দিনে তোমাদের জন্য এই রাজদাওয়াতের ব্যবস্থা করেছি। এখন রাজার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই সেখানে তার বোন চলে আসে, যে তাকে জিজ্ঞাসা করে, দাদা একে তো আমাদের টাকা পয়সা শেষ হয়ে আসছে, তার উপরে তুমি এই দাওয়াতের ব্যবস্থা করেছো, এত চিকেন আসলো কোথা দিয়ে? উত্তরে রাজা বলে, আরে পাগলি, এটা চিকেন থোড়ি না, সেই দিন রাতে যে কাকগুলো মারা গিয়েছিল তারই মাংস আমি রান্না করে দিয়েছি। যেটা শুনে তারা পুরো শকড হয়ে যায়, আর আমরা গ্রামবাসীকে সেই কাওয়া বিরিয়ানিকে খুবই এনজয় করে খেতে দেখি। নেক্সট দিনে আমরা মীরা ও রোহানকে দেখি, যারা রানী মন্দিরাকে মন্দির দেখাতে নিয়ে গেলে মন্দিরা মন্দির যেতে রাজি হয় না, যে বলে আমি একজন নাস্তিক, তাই আমি মন্দির যাব না। এখন এই পয়েন্টে সেখানে মল্লিকা চলে আসে, যার সঙ্গে মীরা ও রোহান রানী মন্দিরার পরিচয় করায়, যেখানে তারা দুজন এমন অ্যাক্ট করছিল যেন তারা আগে থেকেই একে অপরকে চেনে। এখন সবাই যেহেতু ধারণা করছিল যে মহল থেকে মঞ্জলিকার প্রকোপ শেষ হয়ে গেছে, তাই সেই দিন রাতে রাজা রুহানকে তার চেক দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে, যেটা শুনে রুহানের একটু মন খারাপ হয়ে যায়, কারণ সে তো মীরাকে পছন্দ করে। তাই সঠিক সময়ে তার মাথায় একটা বুদ্ধি আসে, যার দরুন রাজার স্ত্রী যে তার শরীরে চলে এসছে এমন অ্যাক্টিং করে এবং রাজাকে ইমোশনালিভাবে কনভিন্স করে নেয়, যাতে করে সে যেন মীরার বিয়ে তার সঙ্গে দিয়ে দেয়। যেটাতে মীরা মামাও খুশি হয়ে যায়, কারণ কোথাও না কোথাও মীরার মামাও রুহানকে পছন্দ করত, কারণ সে ঠকবাজ হলেও তার মন খুব ভালো ছিল। এখন পরের দিন সকালে বাড়ি পরিষ্কার করার সময় ছোট পণ্ডিত একটা পেন্টিং খুঁজে পায়, যেটাকে সে মীরাকে গিয়ে দেখায়, কারণ তার মধ্যে মঞ্জলিকার নাম লেখা ছিল। তাই মীরা সেই পেন্টিংয়ে জড়ানো কাপড়টা তাদের খুলতে বললে ছোট পণ্ডিত ও বাকিরা যখন পেন্টিংয়ে থাকা কাপড়টা খুলতে যায়,
ঠিক তখনই ওপর থেকে মীরা একটা রঙের বালতি পেন্টিংয়ের ওপরে ফেলে দেয়, যার ফলে একটা মিস্ট্রি সলভ হতে হতে পুনরায় মিস্ট্রি হয়ে যায় যে মঞ্জলিকা আসলে কেমন দেখতে ছিল। অন্যদিকে সেই মুহূর্তে মীরার মামা রোহানকে বিয়ের জন্য ট্রেডিশনাল শেরওয়ানি দেখাতে নিয়ে যায়, যেখানে শেরওয়ানি বার করতে করতে হঠাৎ করে একটা শেরওয়ানি থেকে দুটো হাত বার হয়ে মামার গলা চেপে ধরে, যেটাতে টিল্লু, রুহান ও মামা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে একই সময়ে আমরা রাজামশাইকে দুটো কোম্পানির লোকের সঙ্গে কথা বলতে দেখি, যারা তাকে জানায় যে তাদের কোম্পানি এই মহলের জন্য 800 কোটি টাকা দিতে রাজি আছে। যেটা শুনে রাজামশাই বলে, তোমরা ভাবলে কি করে আমি এই মহলটা মাত্র 800 কোটি টাকায় তোমাদের কোম্পানিকে দিয়ে দেবো? যেটা বলে সে শেষ করেই ছিল, ঠিক তখনই সেখানে মীরার মামা, রুহান ও টিল্লু চলে আসে, যারা ভূত ভূত করে চিৎকার করছিল। যেটা শুনে রাজা বলে, হ্যাঁ তোমরা ঠিকই তো বলেছো, এখন তো মহলে ভূতও নেই, তাহলে এত কম দামে আমি আমার মহল দিতে পারবো না। যেটা বলে সে তাদের সামনেই চেকটা ছিঁড়ে ফেলে দিয়ে তাদেরকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখন ঘটনাটির পর রাজা তার শ্যালকের থেকে জানতে পারে মহল থেকে তো মঞ্জলিকার ভূত এখনও যায়নি। যেটা শুনে রাজা বলে, কি বলছো? রুহানি তো তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। যেটা শুনে মামা বলে, ও ভূত কি তাড়াবে, ও তো নিজেই ভূত দেখে আমার সঙ্গে পালিয়ে এসছে। এখন বিষয়টা জানার পর রাজা কাঁদতে কাঁদতে সেই চেকগুলোকে পুনরায় জোড়ার চেষ্টা করে, যেখানে রুহান তার পাশে গিয়ে বলে, আপনি এটা কি করছেন? এখন তার এটাকে কোনোভাবেই জোড়া সম্ভব নয়। ফলে কথাটা শুনে রাজা প্রচণ্ড রেগে যায় এবং তাকে মারার জন্য তার পিছনে দৌড়ায়, যেখানে রুহান তাকে বলে, এখন আমাকে মারার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদেরকে এটা ভাবতে হবে মঞ্জলিকাকে আমরা এই মহল থেকে তাড়াবো কীভাবে। যেটা শুনে রাজা বলে, মঞ্জলিকা আমাকে খেয়ে ফেলুক আর যাই করুক, আমি এই মহল বিক্রি না করে এখান থেকে কোথাও যাব না, কারণ আমি আর গরিব হয়ে বাঁচতে চাইছি না। যেটা শুনে রুহান রাজাকে একটা আইডিয়া দেয়, যার দরুন সে বলে, এই মহলটা আমরা এখনও বিক্রি করতে পারবো, কারণ বাইরে রানী মন্দিরা এখনও আছে, যে মঞ্জলিকার ব্যাপারটা তো জানেই না, তাই আপনি তাকেই মহলটা দিয়ে দিন। এখন রোহানের আইডিয়াটা শুনে রাজার খুবই পছন্দ হয়, তাই তারা সবাই মিলে বাইরে গিয়ে রানী মন্দিরার সঙ্গে ডিলটা করে নেয়, যেখানে রানী মন্দিরা তাদেরকে মহলের জন্য 1000 কোটি টাকা দিতে রাজি ছিল, কিন্তু তার একটা শর্ত ছিল, সে তাদের সঙ্গে ডিলটা 2 দিন পরে মানে দুর্গা অষ্টমীর দিনই করবে, কারণ তার ধারণা এই কাজটা করার জন্য সেই দিনটা খুবই শুভ ছিল। এখন কথাটা শুনে তারা সবাই একটু আপসেট হয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে একটা বড় বিজনেসম্যান বিকি খান্না চলে আসে, যে আজকেই তাদের সঙ্গে ডিল করতে রাজি হয়ে যায়। তাই রাজা তাকে সঙ্গে সঙ্গে মহলের ভিতরে নিয়ে যায়, যেখানে যাওয়ার পর বিকি খান্নার রাজ সিংহাসনটা দেখে খুবই পছন্দ হয়, যেটাকে সে তার বাড়িতে নিয়ে যাবার কথা বলে। কিন্তু কথাটা শুনে মীরা আপত্তি জানালে বিকি খান্না বলে, আমি এই প্রপার্টিটাকে কিনে নিয়েছি, তো এখানকার জিনিস আমি রাখবো কি নিয়ে যাবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। যেটা বলে সে রাজসিংহাসনটা তার গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়, আর আমরা মল্লিকাকে তাকে অদ্ভুতভাবে বাই বলতে দেখি। এরপর রাতে যখন বিকি খান্না ড্রাইভ করে তার বাড়ি ফিরছিল, ঠিক তখনই মঞ্জলিকার স্পিরিট তার উপরে অ্যাট্যাক করে দিয়ে তার চ্যাপ্টার সেখানেই ক্লোজ করে দেয়। পরের দিন সকালে মীরা যখন মহলের মধ্যে যায়, সে দেখে মল্লিকা সিংহাসনের মধ্যে বসে আছে, যাকে দেখে সে জিজ্ঞাসা করে যে সিংহাসন এখানে কিভাবে ফিরে আসলো, আর তুমি বা সিংহাসনের উপরে কেন বসে আছো? উত্তরে মল্লিকা হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে তাকে গালমন্দ করতে লাগে, যেটার পর সে বলে, আমার সিংহাসন তোরা আর কতবার ছিনে নেওয়ার চেষ্টা করবি? এটা আমার সিংহাসন আর আমি এটা কাউকেই নিতে দেবো না। যেটা বলার পর মল্লিকা সেই সিংহাসনটাকে এক হাত দিয়েই উপরে উঠিয়ে দেয়। ফলে বিষয়টা দেখে মীরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, যে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে রোহানকে বিষয়টা জানাতে যাবে, ঠিক তখনই সে লক্ষ্য করে মল্লিকা তো আসলে তাদের সঙ্গেই বসে আছে, যেটা দেখে সে পুরো শকড হয়ে যায়। এদিকে রুহান উল্টো তাকেই জানায় যে আগের দিন রাতে বিকি খান্নার অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেছে। যেটা জানতে পেরে মন্দিরা অদ্ভুতভাবে হাসতে হাসতে সেখানে চলে আসে, যে রাজার হাতে তার কন্ট্রাক্ট পেপারটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এখন রাতে যখন রুহান ঘুমাচ্ছিল, ঠিক তখনই সে কিছু শব্দ শুনতে পেয়ে মহলের নিচে খুঁজে পাওয়া সেই রুমটাতে চলে যায়, যেখানে গিয়ে সে লক্ষ্য করে রুমটার মধ্যে মল্লিকা ও মন্দিরা বসে অদ্ভুতভাবে বাচ্চাদের মতন খেলা করছে, যারা রুহানকে দেখতে পেয়ে বলে, তুমি কি এটাই ভাবছো যে আমাদের মধ্যে আসল মঞ্জলিকা কে? যেটা বলার পর তারা দুজনেই নিজেদেরকে মঞ্জলিকা বলে দাবি করতে শুরু করে। যেটা বলতে বলতে হঠাৎ করে তারা রুহানের গলা চেপে ধরে, যার সাথে সাথে রুহানের ঘুম ভেঙে যায়। যেটা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি এটা রুহানের একটা নাইটমেয়ার ছিল। এখন ঠিক এই পয়েন্টে রুহান দেখে তার পাশে মীরাও শুয়ে আছে, যেটা দেখে সে একটু শকড হয়ে যায়, যার পরক্ষণেই সে তার রুমের মধ্যে সেই মাস্ক পরা স্পিরিটটাকে দেখতে পায়, যাকে আমরা বিকি খান্নাকে শেষ করতে দেখেছিলাম।
এখন রুহান এই মাস্ক পরা স্পিরিটটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার ফলে সে মীরাকে ঘুম থেকে তুলে দিলে মীরা সেই মাস্ক পরা স্পিরিটটাকে দেখে হঠাৎ চিৎকার করে উঠে পরক্ষণে হাসতে হাসতে পুনরায় শুয়ে পড়ে, যেটা দেখে রুহান আরও বেশি ভয় পেয়ে যায়, যার ফলে সে সারাটা রাত মহলের বাইরে থেকেই কাটিয়ে দেয়। এখন পরের দিন সকালে যখন ছোট পণ্ডিত, বড় পণ্ডিত ও তার স্ত্রী বাড়ির মধ্যে কাজ করছিল, ঠিক তখনই তারা মহলের মধ্যে ভিকি খান্নাকে আসতে দেখে, যাকে দেখে তারা তার সেবা যত্ন করতে লাগে যাতে করে তার কাছ থেকে তারা কিছু টাকা পয়সা ঝাড়তে পারে। কিন্তু কিছুক্ষণ পর তারা রিয়েলাইজ করে এটা তো ভিকি খান্না নয়, এটা আসলে সেই মাস্ক পরা স্পিরিটটা, মানে হচ্ছে আসল মঞ্জলিকা, যাকে দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মহল ছেড়ে পালিয়ে যেতে গেলে একটা ইনভিজিবল ওয়াল তাদেরকে আটকে দেয়, যেটা পার করে তারা কোনোভাবেই মহল থেকে বাইরে বার হতে পারে না। অন্যদিকে ঠিক একই সময় আমরা রুহানকে দেখি যে তার সঙ্গে টিল্লুকে সঙ্গে নিয়ে মহল ছেড়ে পালিয়ে যেতে গেলে ঘুরে ফিরে তারা বারবার মহলেই ফিরে আসে, যেটাতে ফ্রাস্ট্রেটেড হয়ে তারা ফাইনালি মহলের মধ্যেই চলে যায়, যেখানে তারা মহলে ফিরে আসার পর যখন ছোট পণ্ডিত, বড় পণ্ডিত ও তার স্ত্রী মিলে তাদের রোলস রয়েস করে মহল ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তারাও ঠিক একইভাবে মহলের মধ্যে বারবার ফিরে আসে, যেখানে একটা পয়েন্টে তো তাদের গরুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ছোট পণ্ডিত পাহাড় থেকে নিচে পড়ে যায়। অন্যদিকে মহলের মধ্যে রাজ পণ্ডিত তার সেই পবিত্র তেলটাকে বানিয়ে নিয়েছিল, যেটাকে দেখিয়ে সে রুহানকে বলে তাকেই এই তেলটাকে ব্যবহার করে মঞ্জুলিকার আত্মাকে শেষ করতে হবে। কিন্তু এই পয়েন্টে রাজা রাজপুরোহিতকে বলে আপনি জানেন না এ আসলে একজন ভণ্ড, যেটা শুনে রাজপুরোহিত বলে আমি সবই জানি, রুহান আসলে শহরের লোকেদের রূপ বাবা সেজে তাদেরকে ঠকিয়ে বেড়ায়, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে যে রুহানই পারবে এই পবিত্র তেলটা দিয়ে মঞ্জুলিকাকে শেষ করতে। এরপর সন্ধ্যার সময় রুহান যখন রূপ বাবা সেজে পবিত্র তেলটাকে পুনরায় চেক করতে আসে, সে দেখে তেলটা সেখানে নেই, আসলে বড় পণ্ডিত ও তার স্ত্রী সেই তেলটাকে নিজেদের মাথায় লাগিয়ে নিয়েছিল। এখন বিষয়টা দেখে রুহান প্রচণ্ড রেগে যায়, যে তাদেরকে উল্টাপাল্টা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখন ঠিক এই পয়েন্টে রুহান মীরাকে দেখতে পায় যে নিজের শরীরে তেল ঢেলে তাতে আগুন লাগাতে যাবে, তার আগেই রুহান সেখানে পৌঁছে তাকে বাঁচিয়ে নেয়, যেখানে আমরা তাকে অদ্ভুতভাবে হাসতে দেখি, যে হাসতে হাসতে বলছিল আমি একটা স্বপ্ন দেখেছি যার মধ্যে আমি নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছি। এখন কথাটা শুনে রুহান তাকে শান্ত করে, যেখানে ঠিক তখনই মীরার হুঁশ ফিরে আসে, যে বলে আমি এখানে কিভাবে পৌঁছালাম, আমি তো মন্দিরার সঙ্গে বসেছিলাম। যেটা শুনে রুহান প্রচণ্ড রেগে যায় এবং মন্দিরার কাছে গিয়ে বলে তোমার সমস্ত সমস্যা তো আমাকে নিয়ে, তাহলে তুমি মীরাকে আমাদের মাঝখানে কেন টেনে নিয়ে আসলে? আর আজকের দুর্গা অষ্টমীর রাত, যেখানে আজ নয় তুমি আমাকে শেষ করবে না হলে আমি তোমাকে। যেটা বলার পর সে মন্দিরের গায়ে সেই পবিত্র তেলটা ছিটাতে যাবে, ঠিক তখনই রাজার ফোনে মঞ্জলিকার সেই পেন্টিংয়ের ছবিটা চলে আসে, যেটাকে তারা ক্লিন করতে শহরে পাঠিয়েছিল। এখন এই পয়েন্টে রাজা মঞ্জলিকার ছবি দেখে সেটাকে দ্রুত গিয়ে রুহানকে দেখায়, যেটা আর কেউ নয় মল্লিকা ছিল। এটা জানার পর তারা পুরো শকড হয়ে যায়, আর ঠিক তখনই পিছন থেকে মল্লিকা এসে মন্দিরের উপর অ্যাট্যাক করে দেয়, যে তার চুল ধরে উপরে নিয়ে গিয়ে সেখান থেকে নিচে ফেলে দিয়ে তাকে এক আছাড় মেরে দূরে সরিয়ে দেয়। এরপর সে রুহানের কাছে গিয়ে তার গলা চেপে উঁচু করে দিয়ে তাকে মেরে ফেলতে যাবে, তার আগেই রুহান তার চারিদিকে সেই পবিত্র তেলটা ছিটিয়ে দেয়, যেটার পর সে তেলের উপরে আগুন লাগিয়ে দিলে মল্লিকা দুর্বল হয়ে পড়ে। তাই সুযোগটাকে কাজে লাগিয়ে রুহান সেই আগুনের সার্কেলটা থেকে ঝাঁপ দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সে মন্দিরার কাছে গিয়ে সে ঠিক আছে কিনা চেক করতে গেলে মন্দিরা হঠাৎ হাসতে হাসতে উঠে গিয়ে বলে আমি একদমই ঠিক আছি। যেটার পর সে উঠে দাঁড়িয়ে বলে তুমি ভুল মানুষকে জ্বালিয়েছ, আসলে মঞ্জলিকা সে নয় আমি। যেটা বলার পর সে তাদের উপর অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই সেখানে তাদেরকে বাঁচাতে জওয়ান চলে আসে, যেটা আর কেউ নয় ছোট পণ্ডিত ছিল। ফলে মন্দিরা তার কাছে গিয়ে তাকে আছাড় মারতে শুরু করে দেয়, যেটা দেখে রুহান পুনরায় সেই পবিত্র তেলটা তার গায়ে ছিটাতে যাবে, তার আগেই পিছন থেকে মল্লিকা তাকে থামিয়ে দিয়ে বলে রুহান তুমি ভুল করছো, কারণ মন্দিরার ভিতরে মঞ্জলিকা থাকতেই পারবে না। যেটা বলার পর সে তাদের কাছে এসে বলে যে রহস্যটাকে আমি এত বছর ধরে জানার চেষ্টা করছিলাম, সেটা মৃত্যুকে কাছে দেখে আমি জানতে পেরে গেছি। যেটা বলার পর সে মন্দিরার কাছে গিয়ে বলে এবার সময় হয়ে গেছে সবার সামনে এসে নিজের আসল রূপটাকে দেখা। যেটা বলার সাথে সাথেই আমরা মন্দিরার মধ্যে থেকে সেই মাস্ক পরা স্পিরিটটাকে বার হতে দেখি, যেটা আর কেউ নয় রাজকুমার দেবেন্দ্রনাথ ছিল। আর গাইজ এই পয়েন্টে আসে কাহিনীতে আসল টুইস্ট, যার দরুন আমরা জানতে পারি সেই দিন মহারাজ যখন রাজকুমার দেবেন্দ্রনাথকে তার উত্তরাধিকারী ঘোষণা করে, তখন রাগে ও হিংসায় মঞ্জলিকা ও অঞ্জলিকা মিলে
দেবেন্দ্রনাথকে চিরজীবনের জন্য সরিয়ে দেওয়ার জন্য যখন তার রুমে যায় তখন তারা দুই বোন লক্ষ্য করে তাদের ভাই দেবেন্দ্রনাথ তো আসলে ট্রান্সজেন্ডার, যার মানে হলো উপর থেকে তার শরীরটা পুরুষের মতো হলেও ভিতর থেকে সে একটা মেয়ের মতো ছিল। এখন এই বিষয়টা জানার পর তারা দুই বোন মিলে তার কাছে যায়, যেখানে গিয়ে তারা তাকে ভুলিয়ে ভালিয়ে তার থেকে সমস্ত সত্যি কথা বার করে নেয় যে প্রতি রাতে সেই মহলের মধ্যে নৃত্য করে। এখন এটা জানার পর তারা দুই বোন মিলে জোর করে দেবেন্দ্রনাথকে তাদের গানে নাচতে বলে নাচের মাঝেই মল্লিকা উঠে গিয়ে মহারাজকে সেখানে ডেকে নিয়ে এসে বলে, দেখো যে ছেলেকে তুমি যোগ্য মনে করে তুমি তোমার উত্তরাধিকারী ঘোষণা করেছিলে সে আসলে পুরুষই নয়। যেটা জানার পর মহারাজ কি করেন সেটা তো আমরা মুভিটির শুরুতেই দেখেছিলাম। মানে মুভিটির শুরুতে মহারাজ যে মহিলাটাকে চড় মেরেছিল সেটা আসলে আর কেউ নয়, রাজকুমার দেবেন্দ্রনাথ ছিল, যাকে রাজপ্রহরীরা টানতে টানতে একটা জায়গায় নিয়ে গিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে তাকে শেষ করে দেয়। কিন্তু মহারাজ তার দুটো মেয়েকেও ছেড়ে কথা বলেন না, কারণ তারা সিংহাসনের লোভে অন্ধ হয়ে গিয়ে তাদের ভাইয়ের আসল রূপটা সবার সামনে এনে রাজ পরিবারের পুরো সম্মানটাই ডুবিয়ে দেয়, যার জন্য শাস্তিস্বরূপ রাজা তাদের দুজনকেই রাজ্য থেকে বাইরে বার করে দেয়। যেটার পর নিজের মান সম্মান বাঁচানোর জন্য রাজা ইতিহাস থেকে তার মেয়ে অঞ্জলিকার পুরো অস্তিত্বই মিটিয়ে দেয় এবং নতুন করে একটা কাল্পনিক গল্প চারিদিকে ছড়িয়ে দেয় যে মঞ্জলিকা রাজকুমার দেবেন্দ্রনাথকে খুন করেছে, যা শাস্তি হিসাবে রাজা তাকে জ্বালিয়ে মেরে দিয়েছে। এখন মৃত্যুর পর দেবেন্দ্রনাথের আত্মা পুনরায় ফিরে আসে, যে তার বদলা নেওয়ার জন্য রাজাকে ঠিক একইভাবে জ্বালিয়ে মেরে দেয়। তাই তাকে আটকানোর জন্য রাজপুরোহিতরা একটা যজ্ঞের মাধ্যমে একটা পবিত্র তেল উৎপন্ন করে সেই তেলের সাহায্যে দেবেন্দ্রনাথের আত্মাকে সেই রুমটাতে বন্দি করে দেয়, যেটার পর সেই রুমের দরজাটাতে ভৈরব কবচ লাগিয়ে তাকে চিরজীবনের মতোই সেই রুমে আটকে দেয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে মহলের দুটো দরজা কেন ছিল? তার কারণ হলো, যদি ভবিষ্যতে কেউ কোনোদিনও এই দরজাটাকে পুনরায় খুলে দেওয়ার চেষ্টা করতে যায় তাহলে সে যেন অরিজিনাল দরজার কাছে পৌঁছতেই না পারে, তার জন্যই এই ডুপ্লিকেট দরজাটা বানানো হয়েছিল। এখন এইসব সত্যিটা সবার সামনে আসার পর দেবেন্দ্রনাথের স্পিরিট সবাইকেই জ্বালিয়ে মেরে ফেলার হুমকি দেয়, যেটার পর সে রুহানের থেকে সেই পবিত্র তেলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে ভেঙে দেয়, যাতে করে রুহান তাকে জ্বালিয়ে শেষ করতে না পারে। কিন্তু বদলা নেওয়ার লোভে সে ভুল করে সেই তেলের উপরে গিয়েই দাঁড়িয়ে পড়ে, যার ফলে সে সেখানেই আটকা পড়ে যায়। এখন এই পয়েন্টে মন্দিরা ও মল্লিকা দেবেন্দ্রনাথের স্পিরিটকে জ্বালিয়ে মারতে যাবে তার আগেই তারা রিয়েলাইজ করে যে আগের জন্মে তারা কত বড় একটা ভুল করেছিল, তাই সেই ভুলটা তারা পুনরায় করতে চাইছিল না, যার জন্য তারা তাদের হাতে থাকা মশালটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। যেটার পর মল্লিকা বলে, আমরা আগের জন্মে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা পুনরায় আর করব না, আমাদের ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দাও, আর পারলে তুমি আমাদেরকে মেরে ফেলো কিন্তু বাকিদের ছেড়ে দাও, কারণ তারা কোনো দোষই করেনি। যেটা শুনে দেবেন্দ্রনাথ জোরে জোরে কাঁদতে লাগে, কারণ সে প্রথম থেকেই তার বোনেদের ভালোবাসা চাইছিল, সিংহাসনের লোভ তার কখনোই ছিল না। ফলে এখন তার বোনেদের থেকে সেই ভালোবাসাটুকু পেয়ে তার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, যে জলের দ্বারাই সে তার এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। মুভিটির শেষ সিনে আমরা সবাইকে একসঙ্গে দেখি, যেখানে মল্লিকা বলে ছোটবেলা থেকেই সে তার স্বপ্নের মধ্যে এই মহলটাকে দেখতে পেত, তাই সে বড় হয়ে পুরনো মহলকে রেস্টোরেশনের কাজে জুড়ে পড়ে, যাতে করে সে এই মহলটাকে খুঁজে পায়। অন্যদিকে মন্দিরা বলে তার অরিজিনাল নাম আসলে মন্দিরা নয়, সে তো এখানে অন্য কোনো কাজের জন্য এসেছিল, কিন্তু মহলের মধ্যে এসে সে মহলের মধ্যেই হারিয়ে যায়, যেখানে তার অরিজিনাল নাম হলো এসিপি রাঠোর। যেটা জানার পর রুহান পুরো শকড হয়ে যায়, যেটার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ভুলভুলাইয়া 3 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সঙ্গে মুভিটির স্টোরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। Till then, keep watching.